অবশেষে আওয়ামী লীগ কর্মীরা অ্যাকশন নিতে শুরু করে সার্জিস হাসনাতদের খারাপ অবস্থা করে। দর্শক দেখতে পাচ্ছেন সার্জিস হাসনাতের গাড়িতে আক্রমণ করে এবং রাতে কিন্তু খুবই খারাপ অবস্থা করেছে তাদের এই মুহূর্তে। এদিকে আজ আওয়ামী লীগ কর্মীরা নতুন রূপে অ্যাকশনে নামে সার্জিস হাসনাতদের উপর আক্রমণ করে দেশে এই মুহূর্তে নতুন পরিস্থিতি করে শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করার জন্য তারা আবারও রাজপথে নামে। সরকারের উচিত এসব বেআইনি কর্মকাণ্ড শক্ত হাতে মোকাবেলা করা, না হলে কিন্তু সরকার নির্বাচন করতে পারবে না। সেনা প্রধানের পক্ষ থেকেও সেই আশ্বাস দেওয়া হয়েছে তারা সহযোগিতা করবে। এই যে বন্দরের টার্মিনাল গুলো দিয়ে দিচ্ছে ইউনূস সরকার, কে লাভ পাচ্ছে, কার ইঙ্গিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এ পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে কে কমিশন পাচ্ছেন, কত পাচ্ছেন। 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর এই সকল টোকাই সমন্বয়ক বিএনপি, জামাত এবং অ্যান্টি আওয়ামী লীগের যত দল আছে বাংলাদেশে সকলে বক্তব্যতে বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাবে, উল্টায় ফেলবে, পাল্টায় ফেলবে। গালবাজি দিয়ে গালগপ্প দিয়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো এত সহজ না। বরং শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে প্রধানমন্ত্রী হিসেবে আসবে, সেটা আমরা বলছি না। শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ায় বিচারপতি গোলাম মুর্তজাকে কঠিন হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। একটা দেশের সেনাবাহিনী সে দেশটির জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্কের গুরুত্বতা বা সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা, সেনাবাহিনীর সাথে জনগণের বন্ডিং, মূল কারণটাই দেখবেন সেনাবাহিনী বনাম সরকার। এদিকে 15 মাস পরে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন ঘোষণা, ফাঁস হলো কল রেকর্ড। নিজের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুললেন তিনি, দিয়েছেন ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি। হ্যাঁ, এবার শেখ হাসিনা ডক্টর ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। ভিডিও বার্তায় এসে অনেকদিন পর তার মুখ খুলেছে। গত কিছুদিন আগে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছিল এবং এই ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথে নেমেছে এবং সার্জিস হাসনাত যারা কিনা শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করেছিল এবং দেশ থেকে তাড়িয়েছিল, এখন তাদের উপর অ্যাকশন নিচ্ছে তারা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ রাতে দেশে বর্তমানে কি চলতেছে এবং আওয়ামী লীগ কর্মীরা কি কি পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। অনেক চাঞ্চল্যকর তথ্য এই একটি ভিডিওর মাধ্যমে উন্মোচন করব। আসুন আমরা কথা বাড়াচ্ছি, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর এই সকল টোকাই সমন্বয়ক বিএনপি, জামাত এবং অ্যান্টি আওয়ামী লীগের যত দল আছে বাংলাদেশে সকলে বক্তব্যতে বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাবে, উল্টায় ফেলবে, পাল্টায় ফেলবে। ওইদিকে তার কিছুদিন পরেই অজিত দোভালের সাথে ভারতে দেখা করতে চলে যায় আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা খলিল সাহেব। তিনিও কিন্তু সেখানে গিয়ে শেখ হাসিনার বিষয়ে একটা কথা বলতে পারেন নাই এবং শেখ হাসিনাকে যে ফিরিয়ে দিতে হবে বা প্রত্যাপন চুক্তি আছে ওই সকল ব্যাপারেও কোনো কথা বলতে পারেন, বরং ভালোভাবে অজিত দোভাল শাসিয়ে দিয়েছে আমাদের খলিল সাহেবকে। তিনি একদিন সফরের জায়গায় 3 দিন থাকতে হয়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি। গালবাজি দিয়ে গালগপ্প দিয়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো এত সহজ না। বরং শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে প্রধানমন্ত্রী হিসেবে আসবে, সেটা আমরা বলছি না, সেটা কলকাতার বিজেপির যিনি বিরোধী নেতা আছে শুভেন্দু অধিকারী, তিনিও ক্লিয়ারলি বলে দিয়েছেন যে শেখ হাসিনাকে যদি আমরা বাংলাদেশের হাতে তুলে দিই, বাংলাদেশে পাঠাই, তারা প্রধানমন্ত্রী হিসেবে পাঠাবো। শুধু তাই নয়, অজিত দোভাল বলেন, পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর বলেন, সকলেই 3টা সত্য অলরেডি জুড়ে দিয়েছে বাংলাদেশ সরকারকে, খলিলের মাধ্যমে বার্তা পাঠিয়ে দিয়েছে। এটা অনেকের কাছে অজানা, হয়তো কিছু ব্যাপারে অনেকেই জানতে পারেন। প্রথম সত্যই হচ্ছে শেখ হাসিনার এই ভুয়া ফাঁসির রায় বাতিল করতে হবে। দ্বিতীয় সত্য হচ্ছে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে অনেকদিন, সেটা বাতিল করতে হবে। তৃতীয় সত্য হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। এটাই হচ্ছে ভারতের মেইন সত্যগুলোর মধ্যে 3টি। আরো অনেক ছোটখাটো সত্য আছে, সেগুলোর বিষয়ে আরেকদিন আলোচনা করাই যাবে। এই সত্যগুলো যদি না মানে শেখ হাসিনা তো বাংলাদেশে যাচ্ছেই না এবং আগামীতে যদি পাতানো নির্বাচন হয়ও, ওই নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারও বেশি দিন টিকছে না, কারণ ভারত কোনোভাবে ওই সরকারকে সহযোগিতা করবে না। এটা আমি বিস্তারিত আমার অনেক ভিডিওতে বলেছি। এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। আর আমাদের হুজুগে বাঙালি কিছু আছে, তারা মনে করছে শেখ হাসিনা ফাঁসি রায় দিয়ে দিয়েছে, আওয়ামী লীগ এখানে শেষ, আওয়ামী লীগের রাজনীতি এখানে কবর হয়ে গিয়েছে, আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব না। তারা হাল ছেড়ে দিয়ে ঘরে বসে বসে শুধু জিকির করছে যে কখন আওয়ামী লীগ ফিরে আসবে, কখন শেখ হাসিনা ফিরে আসবে, এগুলা। আরে ভাই, হতাশ হয়ে হাল ছেড়ে দিলে, ঘরে বসে বসে জিকির করলে আওয়ামী লীগ ফিরে আসবে না। ভারত যতটুকু সম্ভব ততটুকুই আওয়ামী লীগ ফিরে আসার জন্য সাহায্য করছে, শেখ হাসিনাকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছি, তারা কি করছি? তারা নেত্রীর সাথে কথা হলে টেলিগ্রামে ওইখানে সেখানে হ্যাঁ আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো। শেখ হাসিনা যখন রাস্তায় নামার ডাক দেয়, কেউ আর রাস্তায় নামার না, শুধু কথা বলার জন্য পাগল হয়ে যান, ফুরুস করে একটা ভয়েস রেকর্ড করে নিজের আইডিতে ছেড়ে দেন। এগুলা ভাই রাজনীতি এখন দুঃসময় চলবো না, এগুলো সুসময়ের রাজনীতি। সুসময় এগুলো করলে
আপনার সাথে অনেকে ভালো কানেক্টেড হতে চাইবে, কারণ ওনার সাথে শেখ হাসিনার সাথে কথা হয়েছে, ওই নেতার সাথে ছবি আছে, তখন অন্য হিসাব। কিন্তু দুঃসময়ে এগুলো করে কোনো লাভ নেই। দুঃসময়ে আপনাকে সংগঠিত হতে হবে, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, উজ্জীবিত থাকতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি রাজপথে রাজনীতি ফিরে আসতে পারবেন, আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনতে পারবেন। আওয়ামী লীগকে তখন আবার যত অ্যান্টি রাজনৈতিক দল আছে সকলে কাউন্ট করা শুরু করবে আগের থেকেও বেশি শক্তিশালী রূপে। একটা দেশের সেনাবাহিনী সে দেশটির জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্কের গুরুত্বতা বা সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা, সেনাবাহিনীর সাথে জনগণের বন্ডিং বা যে বাহিনীগুলো থাকে, বিভিন্ন সশস্ত্র বাহিনী, বিমান, নৌ সেনাবাহিনী, এই বাহিনীগুলোর মধ্যে কোবন্ডিং, এর পাশাপাশি প্রত্যেকটা টিমের মধ্যে চেইন অফ কমান্ড বা ঊর্ধ্বতন অধস্তন যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে যে চেইন অফ কমান্ড, আস্থা, এই জিনিসগুলা একটা রাষ্ট্রের শক্তিশালী ভিত্তি তৈরি করে। পৃথিবীর অধিকাংশ দেশ যেগুলোতে এখন গৃহযুদ্ধ চলছে, আপনি মূল কারণটাই দেখবেন সেনাবাহিনী বনাম সরকার। তো সেনাবাহিনীর সাথে জনগণের একটা অংশ কানেক্টেড থাকে, সরকারের সাথে একটা অংশ কানেক্টেড থাকে, অ্যাজ এ রেজাল্ট সেখানে গৃহযুদ্ধ চলে। আমরা আশা করি বাংলাদেশে অদূর ভবিষ্যতে এমন কিছু হবে না। ভুল বোঝাবুঝি প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে 2-4 জন মানুষ থাকে যারা ভুল পথে চলে যায়, ভুল ট্র্যাকে যায়, তাদেরকে শুধরানোর দায়িত্ব পুরো রাষ্ট্রের। কথা বলছি আমাদের সেনাপ্রধান মাত্র গেল 2 দিন আগে সশস্ত্র বাহিনী দিবসে যিনি সেনাবাহিনী পদক পেয়েছেন, তাও ডক্টর ইউনূসের হাতে। তো ওই দিন দুজনের হাস্যোজ্জ্বল চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে বাহির থেকে যে কেমিস্ট্রি করার ট্রাই করা হচ্ছিল, অথবা বাহির থেকে সম্পর্কের মধ্যে যে ধুলু ফেলার চেষ্টা করা হচ্ছিল, বাংলাদেশ রাষ্ট্রের যে ব্যাকবোন সেনাবাহিনী, সেখানে যেই কাহিনী করার চেষ্টা করা হয়েছিল সরকারের সাথে, সবকিছু ভেস্তে গেছে। আর এরপরই সরকার সেনাবাহিনীর কাছে একটা আবদার রাখছিল। দেখেন, বাংলাদেশের নির্বাচন হয়েছে আর সেনাবাহিনী নামে নাই, এইরকম নির্বাচন সুষ্ঠু ইতিহাস নাই। মানুষ এখন পর্যন্ত সেনাবাহিনীকে ভয় পায়, শ্রদ্ধাও করে। তো নির্বাচন মানে সেনাবাহিনীর থাকাটা জরুরি। তবে সেনাবাহিনীর মধ্যে কি বিভাজন আছে ভিতরে, বা তারা কি ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানেরকে নিয়ে যে বক্তব্যগুলো আমাদের খোদ ছাত্র উপদেষ্টা আসিফ বলছে যে বুকে পাথর রেখা ডক্টর ইউনূসকে মাইনা নিছেন, এমন বক্তব্য কিন্তু তারাই বলছে। তো সেই জায়গাতে ডক্টর ইউনূসকে একটা নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবে কিনা সেনাবাহিনী, নাকি কে কার ঝাল মিটাবে, এরকম কিন্তু অনেক পারসেপশন আছে। বা নির্বাচনটা হইতে পারবে কিনা, মাঠের পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারবে কিনা, এ নিয়ে কিন্তু অভিযোগ আছে। খোদ এনসিপির আছে। কালকেও নাহিদ বলছিল লেভেল প্লেইং ফিল্ড নাই। সো নির্বাচনটা আসলে কিভাবে হবে, নানান পারসেপশন, বাড়ির সকল পারসেপশনের মধ্যে ডক্টর ইউনূসকে আশ্বস্ত করেছেন সেনাপ্রধান। তিনি বলছেন যে নির্বাচনে সরকারকে সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তিনি বলছেন, সামনের দিনে দেশ একটি নির্বাচনে যাচ্ছে, আর একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা সরকারকে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকেও সহযোগিতা করব। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। মানে মুক্তিযুদ্ধ, সেনাবাহিনী, এই জিনিসটা কিন্তু কানেক্টেড। সেনাবাহিনী বলছে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে, এটা বলে নাই 24-এর মুক্তিযোদ্ধা নাকি 71-এর মুক্তিযোদ্ধা। যে যারা মুক্তিযোদ্ধা ভাবেন কোনো সমস্যা নাই, তবে মুক্তিযোদ্ধা বলতে আমরা 71-এর মুক্তিযোদ্ধা যেটা স্বীকৃত সেটাকে মনে করি, 24 সেটা ছিল বিপ্লবী। তো জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ কেবল নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, সামাজিক জাতি গঠনমূলক কার্যক্রমে অংশ নিয়ে সরাসরি এবং পরোক্ষভাবে প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। সেনাবাহিনী এখন মাঠে আছে, কিন্তু রাষ্ট্রের অবস্থা খুব বেশি স্থিতিশীল। এটার কারণ কি জানেন? এটা মেইন একটা কারণ হচ্ছে কোথাও না কোথাও সেনাবাহিনীকে নিয়ে প্রতিদিন নেতিবাচক প্রচারণা অথবা কোনো একটা কাজ করতে গেলে এই মুহূর্তে যেহেতু একটা রাজনৈতিক সরকার নেই, এখানে যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, সিদ্ধান্ত হতে পারে, সেনাবাহিনী আক্রমণের শিকার হতে পারে, আক্রমণ হলে আবার ডিফেন্স করতে পারবে না। তো সবকিছু মিলাইয়া একটু স্টেবল আছে তারা, বা শান্ত আছে। এই শান্ত থাকলে কিন্তু নির্বাচন কন্ট্রোলিং হবে না। সেনাবাহিনীকে আমরা যেমনি চিনি, বুটজুতা, লাঠি, বাঙালি জাতি আমরা মাইর খেলে ঠিক থাকি, এটা হচ্ছে বাস্তবতা। যখন যেখানে দরকার, ভালো কথা হলে ভালো কথা, লাঠি হলে লাঠি, গুলি দরকার হলে গুলিও করতে হবে নির্বাচনের সময় ভাই, কারণ এখানে অনেক কিছু ঘটবে। তো আশা করি সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছেন আমরা একটু আশ্বস্ত হইলাম। ডক্টর ইউনূসেরও হয়তো একটু আশ্বস্ততা আসলো, কারণ তিনি যেটা করতে চাচ্ছেন তিনি তো আর সেনাবাহিনী না। বাংলাদেশে বিচারের নামে চলতেছে প্রহসন, নাটক। হাজারো নাটকের মধ্যে গতকাল আরো একটা নতুন নাটক মঞ্চায়িত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যেই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হচ্ছে, সেই ট্রাইব্যুনালে মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার শুনানিতে উত্তেজনার সৃষ্টি হয়। ডিফেন্সে প্রসিকিউশনের মধ্যে জিজ্ঞাসাবাদ, আইনজীবীর উপস্থিতি এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে দেখা দেয় বিশাল বিতর্ক। পরিস্থিতি এমন একটা পর্যায়ে গড়ায় যেখানে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি ডিফেন্সের আইনজীবীকে হুমকি দেন। ভাবতে পারছেন?
আদালত প্রাঙ্গণে প্রসিকিউশন ডিফেন্সের আইনজীবীকে হুমকি দিচ্ছেন সরাসরি মামলার। ডিফেন্স আইনজীবী নাজনীন নাহার অভিযোগ করেন তার মক্কেলকে সেফ হাউসে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি, যেটা উচিত ছিল আইন বলে। নাজনীন নাহারের অভিযোগ, আমাকে আগেই জানানো হয়নি, আমাকে ভেতরে ঢুকতেও দেওয়া হয়নি। আইন অনুযায়ী যেখানে আইনজীবীর উপস্থিতি বাধ্যতামূলক সেখানে এমন বাধা সৃষ্টি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করাটা খুব স্বাভাবিক এবং তিনি সেটাই করেছেন। এমন সময় হস্তক্ষেপ করেন আমাদের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি তীব্র কণ্ঠে নাজনীন নাহারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি চুপ থাকুন, কথা বলবেন না, আপনি আসামি হতে পারেন। কথাটা আবারও বলতেছি, আপনি চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। মানে একজন আইনজীবীকে, ডিফেন্স পক্ষের আইনজীবীকে হুমকি দেওয়া হচ্ছে আদালত প্রাঙ্গণে, আপনিও আসামি হতে পারেন। আবার সেই প্রসিকিউটর হুমকি দিচ্ছে। একথা বলার পর আদালত কক্ষে একটা বিশাল চাপা উত্তেজনা সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার প্রসিকিউটরকে থামিয়ে দেন, স্মরণ করিয়ে দেন নাজনীন নাহার একজন আইনজীবী হিসেবে আদালত কক্ষে উপস্থিত আছেন। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম পাল্টা দাবি করেন জিয়াউল হাসান বহু হত্যাকাণ্ডে সম্পৃক্ত এবং তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। যত তথ্যই পাক না কেন ডিফেন্স পক্ষকে অবশ্যই তাদের তথ্য উত্থাপন করার জন্য সুযোগ দেওয়াটা আইনের মধ্যেই পড়ে। ডিফেন্স দল আরো কয়েকটি গুরুতর অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদ অবৈধভাবে ভিডিও রেকর্ড ধারণ করা হয়েছে, আইনজীবীকে শুধু দুপুরের খাবারের বিরতিতে ঢুকতে দেওয়া হয়, অনুমোদিত নয় এমন একজন নাম তার নাবিলা ইদ্রিস সিআইডি, তিনি জেরায় অংশ নেন এবং জানা গেছে তিনি নাকি আসামিকে ভয়ভীতিও দেখিয়েছেন। অসংখ্য অভিযোগ চলে আসে। প্রসিকিউশন এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে। তাদের বক্তব্য তদন্তের স্বচ্ছতার স্বার্থে নাকি ভিডিও রেকর্ডিং করা হয়েছে, যেটা আইনত অপরাধ। ডিফেন্সের পক্ষে জিজ্ঞাসাবাদে আইনজীবী উপস্থিতি নিশ্চিত করতে আবেদন জানালে প্রসিকিউশন সেখানেও আপত্তি তোলে। অন্যদিকে বিদেশি কাউন্সিল নিয়োগে জেল কর্তৃপক্ষ স্বাক্ষর দিচ্ছে না এমন অসংখ্য অভিযোগ উঠে আসে। একটা বিচার প্রক্রিয়ার মধ্যে এত অভিযোগ বাংলাদেশের ইতিহাসে আর কখনো আপনারা দেখেছেন কিনা আমার জানা নাই। পরবর্তীতে ট্রাইব্যুনাল নির্দেশ দেয় আইন অনুযায়ী স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণরূপে নিশ্চিত যেন করা হয়। এছাড়াও জিয়াউল হাসানের দুটি ফোন নম্বরের কল রেকর্ড ও SMS সংলগ্ন সবকিছু বিষয় জানতে চেয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তদন্ত চলমান থাকায় এইসব তথ্য এখনোই প্রকাশযোগ্য হবে না। অভিযোগ গঠনের পর আবেদন করা যেতে পারে, সেক্ষেত্রে ভেবে দেখতে পারে। উভয় পক্ষের অভিযোগ আপত্তি শোনার পর ট্রাইব্যুনাল পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে, যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। প্রশ্ন রেখে যেতে চাই, হুমকি কি বিচার প্রক্রিয়ার ভাষা, নাকি এসবই চলছে আইনি সীমার মধ্যে? এই প্রশ্নের উত্তরগুলা অবশ্যই একদিন না একদিন সময় দেবে। যেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, তারা হুড়গতিতে এই প্রক্রিয়া কোনোদিনও সজবাবদিহিতার মধ্যে পড়ে না এবং এই প্রক্রিয়া অদূর ভবিষ্যতে এদেরকে যে ফাঁসির কাজটি দাঁড় করাবে না কিংবা আদালত প্রাঙ্গণে নিয়ে আসবে না, যে নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সো যা কিছুই করেন না কেন একটু ভেবে চিন্তা করবেন, কারণ সময় সবসময় পরিবর্তনশীল। ভালো অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কোন অবস্থাতেই আমাদেরকে সন্দেহের বাইরে থাকতে দিচ্ছে না। নতুন যে বিতর্কের সৃষ্টি করেছে, অন্তত আমি মনে করি সেটি হচ্ছে এই মুহূর্তে অন্যতম তুমুল বিতর্কিত ব্যক্তি, বলা যেতে পারে অনেকখানি রহস্য পুরুষ, ডক্টর আলী রিয়াজকে বিশেষ একটি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নাকি বাংলাদেশের রাজনীতির দেখভাল করবেন। বরং গণমাধ্যমে যেভাবে এসেছে তার অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরে তারপর অনেক কিছু কথা বলবো। বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ এবার রাজনীতি সামলাবেন, খোঁজ খবর রাখা সহ নজর রাখবেন রাজনীতির গতিপথের উপর। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই বিশেষ নজর থাকবে তার। আপাতত এই দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেসর আলী রিয়াজকে। কে দিলেন তাকে এই দায়িত্ব, আর কি উদ্দেশ্যে তাকে এই দায়িত্ব দেওয়া? রাজনীতির বাইরে থাকা একজন বিশেষ ব্যক্তি পুরো দেশের রাজনীতির দেখভাল করবেন, এটা কেমন কথা? আর এটা তো কোনো রাজনৈতিক সরকারও নয়, যেই সরকারের প্রধানের একজন রাজনৈতিক সচিব বা রাজনৈতিক দেখভাল করার মতন একজন ব্যক্তির প্রয়োজন আছে বিশেষভাবে। রাজনীতি কোন দিকে মোড় নেয় এটিও বা কি বোঝানো হচ্ছে? মানে রাজনীতি কোন দিকে মোড় নেয়, পাকিস্তানপন্থী হয়ে ওঠে নাকি মার্কিনপন্থী হয়ে ওঠে নাকি ভারত কেন্দ্রিক হয়ে ওঠে, এগুলো তিনি বিবেচনা করবেন। বিবেচনা করে তিনি কোন দিকে সমর্থন দিবেন, বিষয়টি আসলে কি? বাংলাদেশ কেন্দ্রিক তো আর কোনো রাজনীতি নেই যদি বাস্তবতা। এবং আগে বলেছি এগুলো রাজনৈতিক সরকারের কাজ। রাজনৈতিক সরকারে যারা রাজনৈতিক প্রধান থাকেন বা বিভিন্ন দলীয় প্রধান থাকেন বিভিন্ন দলের, তাদের রাজনৈতিক সচিব থাকতে পারে, রাজনৈতিক উপদেষ্টা থাকতে পারেন। যেমন শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন একসময় সাবের হোসেন চৌধুরী, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন একসময় হারিস চৌধুরী। এমন থাকতেই পারে, সেখানে নানান ধরনের পদ ক্রিয়েট করা লাগতেই পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কেন একজন রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সচিবের প্রয়োজন রয়েছে? মাথায় ঠিক ঢুকছে না। তাহলে তিনি কি আসলে কারোর বিশেষভাবে আদিষ্ট হয়ে এই পদে গেলেন? সেটা যুক্তরাষ্ট্র হোক বা অন্য কেউ হোক। বিষয় হচ্ছে যে অনেকে বলেন তিনি মার্কিন এজেন্ট হয়ে এই বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছেন। একসময় এই ভদ্রলোককে অনেকেই পছন্দ করতেন।
পরবর্তীতে এসে তার যে ভূমিকা তা অনেক প্রশ্ন তৈরি করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কার্যকলাপ বা কর্মকাণ্ড গত 8-9 মাস। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে শেখ হাসিনার বিভিন্ন বিষয় বা আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ বা সমন্বয়কদের উপর প্রভাব, অনেক বিষয় নিয়ে মানে দেশের এক কথায় বলতে গেলে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। গাইজ এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো দেখে এবং এই নিউজগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।